নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব উজ্জীবন স্মল ফিন্যান্স নিয়ে। উজ্জীবন স্মল ফিন্যান্সের ডিলটা এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে আমি এটা নিয়ে একটা মোটামুটি ইনসাইট। উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক স্টকটা এই মুহূর্তে ইনভেস্টরদের জন্য কতটা অ্যাট্রাকটিভ বা ডিলটা কতটা অ্যাট্রাকটিভ, এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনি যদি পুরো স্মল ফিন্যান্স ব্যাংক এই পুরো সেক্টরকে যদি দেখেন, তাহলে ওরা আপনি যদি FY25 দেখেন, পুরো FY25-এ কিন্তু পুরো এই মাইক্রো ফিন্যান্স ব্যাংক বা পুরো আপনি মাইক্রো ফিন্যান্স NBFC হোক বা ব্যাংক হোক, পুরো সেক্টরটা কিন্তু স্ট্রাগল করেছে। কিছুটা ছিল হিটে, প্রচন্ড দুর্দান্ত গরম পড়েছিল, যার ফলে প্রচুর ফসল নষ্ট হয়ে, যার ফলে গ্রামে কৃষকদের ইনকাম চলে গেছে। এদের তো স্মল ফিন্যান্স ব্যাংকের তো মেন কাস্টমারই হচ্ছে গ্রামের কৃষকরা, একদম গরিব লোকরা আর কি, অসংগঠিত লোক, যাদের ইকোনমিক কন্ডিশন খুবই খারাপ। এই শ্রেণীর কাস্টমার হচ্ছে স্মল ফিন্যান্স ব্যাংক বা মাইক্রো ফিন্যান্স NBFC দের কাস্টমার। FY25 কিছু কিছু জায়গায় খুব বাজে ওয়েদারের জন্য কৃষিকাজে খুব ক্ষতি হয়েছিল। তারপরে কর্ণাটক, তামিলনাড়ুতে গভর্নমেন্ট অর্ডিন্যান্স জারি হয়েছিল, যার ফলে প্রত্যেকটা স্মল ফিন্যান্স ব্যাংক বলুন, মাইক্রো ফিন্যান্স NBFC বলুন, প্রত্যেকে স্ট্রাগল করেছে। যত স্মল ফিন্যান্স ব্যাংক দেখুন, উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক, ইকুইটাস, উৎকর্ষ, সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাংক, প্রত্যেকে দেখবেন FY25-এ প্রত্যেকের লোন বুক গ্রোথ চলে গিয়েছিল। গ্রস এনপিএ একজনের 7, 8, 9, 10 হয়ে গিয়েছিল, মানে অ্যাসেট কোয়ালিটি একদম খারাপ হয়ে গেছিল, যার ফলে কি হয়েছিল, প্রত্যেকের ডিসবার্সমেন্ট গ্রোথ নেগেটিভ হয়ে গেছিল। প্রত্যেকটা কোম্পানি যদি শেয়ার দেখেন, এই স্মল ফিন্যান্স ব্যাংকের উজ্জীবন থেকে শুরু করে, উৎকর্ষ থেকে শুরু করে, সূর্যোদয় স্মল ফিন্যান্স বা ইকুইটাস স্মল ফিন্যান্স, প্রত্যেকের শেয়ার প্রায় একদম তলানিতে চলে এসেছিল। তারপরে কি হলো, FY26-এর Q1 থেকে কিন্তু মোটামুটি সমস্ত কোম্পানি ধীরে ধীরে কামব্যাক করা শুরু করলো। যদি আপনি কনকলগুলো ভালো করে পড়ে থাকেন, Q1 FY26, Q2 FY26, প্রত্যেক কোম্পানি কিন্তু কামব্যাকের কথা বলছে। মানে ধীরে 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 অবস্থা কিন্তু প্রত্যেকটা ব্যাংকেরই বেটার হচ্ছিল, অ্যাসেট কোয়ালিটি বেটার হচ্ছিল। পুরোনো যে লোনগুলো ডিউ পুরো ছিল, সেই লোনগুলোর কিস্তি ধীরে ধীরে কালেকশন হচ্ছিল, প্লাস নতুন যে লোনগুলো দিচ্ছিল, যে ডিসবার্সমেন্ট যে গ্রোথ হচ্ছিল, নিউ লোন বুক যেগুলো করা হচ্ছিল, সেখানেও কিন্তু কোনো খারাপ কিছু হয়নি, আর অ্যাসেট কোয়ালিটি কিন্তু আর খারাপ হয়নি। প্রত্যেকটা কোম্পানি দেখবেন Q2 থেকে কিন্তু কোম্পানিরা গ্রোথের কথা বলছে। যেমন Q3 দেশে দেখুন, প্রত্যেকটা মাইক্রোফিন্যান্স সেক্টর সমস্ত কোম্পানি, NBFC হোক, ব্যাংক হোক, প্রত্যেকে কিন্তু গ্রোথ ফেজে চলে এসছে। উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক নিয়ে কেন আলোচনা করছি, আপনি যদি দেখেন Q3 FY26 যদি দেখেন, যত স্মল ফিন্যান্স ব্যাংক রয়েছে তার মধ্যে সব থেকে বেশি স্পিডে রিকভারি করছে হচ্ছে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক। যত কোম্পানি রয়েছে স্মল ফিন্যান্স ব্যাংক, সে Q2 বলুন, Q3 বলুন, Q1, Q2, Q3, প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক বেটার গ্রোথ করেছে। আর সবথেকে যেটা ভালো জিনিস আছে, উজ্জীবন স্মল ফিন্যান্সকে দেখবেন পুরো ডাইভার্সিফাইড ব্যাংক একটা, মানে এদের ব্রাঞ্চ কিন্তু নর্থ, ওয়েস্ট, ইস্ট, সাউথ সব জায়গাতেই ডিস্ট্রিবিউট রয়েছে। মানে কোনো একটা পার্টিকুলার লোকেশনের উপরে খুব একটা ডিপেন্ডেন্ট না, সব থেকে বড় দিক। যে কোনো স্মল ফিন্যান্স ব্যাংক হোক বা মাইক্রো ফিন্যান্স NBFC হোক, যখনই আপনি কোনো মাইক্রো ফিন্যান্স সেক্টরের স্টক নেবেন, সে ব্যাংক হতে পারে বা NBFC হতে পারে, আপনার কিন্তু সবসময় মনে রাখতে হবে এই সেক্টরটা খুব সিক্লিক্যাল সেক্টর হয়। তার কারণ কি? কারণ এরা যে শ্রেণীর লোককে লোন দেয়, অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি গ্রামের অসংগঠিত শ্রমিক, কৃষক বা মহিলা যারা থাকে, স্বনির্ভর গোষ্ঠী, গ্রুপ লোন দেয়। এর তো কোনো মর্টগেজ থাকে না, মানে কোনো সিকিউরিটি থাকে না, এগুলো পুরোপুরি আনসিকিউর্ড লোন থাকে। এবার এইসব লোনের ক্ষেত্রে যখনই কোনো ওয়েদারের সমস্যা হয়ে যায় বা রুরাল ইকোনমিতে কোনো হিট চলে আসে, RBI ব্যাংকের ইন্টারেস্ট বাড়িয়ে দিল, যে কোনো কিছু, যে কোনো ইকোনমিক্সে হিট হলে পরেই সব থেকে আগে এফেক্ট পড়ে হচ্ছে রুরাল ইকোনমিতে। তারপরে কি, এই যে এইসব ব্যাংকের যারা কাস্টমার আছে, তাদের কৃষিকাজে অবস্থা খারাপ হয়ে যায়, ছোটখাটো বিজনেস করে, একদম ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করে, সেই ব্যবসাতে ইম্প্যাক্ট পড়ে যায়।
তখন এরা লোনের কিস্তিগুলো দিতে পারে না। এই জন্য স্মল ফিনান্স ব্যাংকের স্টকের ক্ষেত্রে দেখবেন এদের বিজনেসটা খুব সিক্লিক্যাল, মানে 1 থেকে 1.5 বছর খুব ভালো করলো, 1.5-2 বছর যেমন রুরাল ইকোনমি ভালো থাকলো, গভর্নমেন্ট থেকে সাবসিডি দিল, ট্যাক্স কাট করা হলো, তখন দেখবেন এনবিএফসি ওই মাইক্রো ফিন্যান্স সেক্টরটা খুব ভালো কাজ করে। তখন কেন রুরাল ইকোনমিটা ভালো হয়ে যায়। এটা চলো 1.5 থেকে 2 বছর, আবার দেখা গেলো 1.5 বছর পর ওয়েদারে কোনো সমস্যা হয়ে গেল, বা গভর্নমেন্ট ট্যাক্স রেট বাড়িয়ে দিল, সাবসিডি কমিয়ে দিল, তখন আবার কি রুরাল ইকোনমিতে হিট হয়, তখন এনবিএফসি কোম্পানিগুলো কিন্তু মাইক্রো ফিন্যান্স সেক্টরে কিন্তু গ্রোথ চলে যায়। লোনের কিস্তিগুলো জমা হয় না, প্রচুর এনপিএ চলে আসে, যার ফলে এই সমস্ত এনবিএফসি গুলো নিউ লোন দিতেও ভয় পায়, তখন আবার দেখবেন মাইক্রো ফিন্যান্স স্টকগুলো কিন্তু সব আধা হয়ে যায়। তাই এই স্টকগুলো আপনাকে খুব, যখনই এই স্টকগুলোকে পোর্টফোলিওতে নেবেন, আপনাকে রেগুলার প্রতিটা কোয়ার্টারে খুব ভালোভাবে ট্র্যাক করতে হবে যে কোম্পানি কোনো খারাপ সিগন্যাল দিচ্ছে কিনা এই সেক্টর নিয়ে। যখনই খারাপ সিগন্যাল দেবে তখন কিন্তু আপনাকে স্টকটাকে সেল করে দিতে হবে। মাইক্রো ফিন্যান্স স্টক বা অটোমোবাইল স্টক, এই ধরনের স্টক, ক্যাপিটাল মার্কেটের স্টক যে সমস্ত রয়েছে এগুলো খুব সিগলিক্যাল হয়। স্টিল সেক্টরের স্টক, এইসব সেক্টরকে আপনি পোর্টফোলিওতে নিয়ে বসে থাকলে হবে না। প্রতিটা কোয়ার্টার খুব ভালোভাবে ট্র্যাক করতে হবে যে ম্যানেজমেন্ট কোনো রিস্কের কথা বলছে কিনা, বাজারে খারাপ হচ্ছে এই ধরনের কোনো সিগন্যাল দিচ্ছে কিনা, তখন ওদের স্টকগুলোকে আপনাকে সেল করতে হবে। মাইক্রো ফিন্যান্স সেক্টরের স্টক খুব লম্বা চিন্তা ভাবনা করে বসে থাকার কোনো লাভ নেই। এই স্টকগুলোকে নিয়ে আপনার সবসময় রেডি থাকতে হবে সেল করার জন্য। এই কারণে স্টকগুলো ফট করে 1 থেকে 1.5 বছরের মধ্যে 2x 3x হয়ে যাবে, পুরো মাইক্রো ফিন্যান্স সাইকেলটা ভালো থাকবে। আবার যখন মাইক্রো ফিন্যান্স সাইকেল খারাপ হয়ে যাবে, রুরাল ইকোনমি হিট হয়ে যাবে, তখন এই স্টকগুলো এবার আধা হয়ে যাবে। কারণ আপনাকে কিন্তু এভাবেই চলতে হবে। চলুন আজকে আমরা দেখে নিই উজ্জীবন স্মল ফিন্যান্সের মধ্যে ব্যবসার পজিশনটা কিরকম রয়েছে। পিপিটিতে চলে যাব আমরা, লাস্ট পিপিটিটা আমরা দেখব। Q3 FY26 লাস্ট যেটা রেজাল্ট এসেছে উজ্জীবন স্মল ফিন্যান্সের, যদি দেখেন তাহলে দেখবেন ব্যাংক কিন্তু মোটামুটি Q1 থেকে সব কিছুতে গ্রোথ করছে। আপনি যদি Q3 দেখেন টোটাল ডিপোজিট গ্রোথ হচ্ছে 22%। ব্যাংকের টোটাল ডিপোজিট গ্রোথ, যেটা ব্যাংকের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে ব্যাংকে কাস্টমাররা কত টাকা জমা রাখছে। Q3-তে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকে যদি আপনি দেখেন টোটাল ডিপোজিট গ্রোথ হয়েছে 22%। যদি যদি কোয়ার্টার টু কোয়ার্টার থাকে, মানে কোয়ার্টার টু কোয়ার্টার কিন্তু গ্রোথ করেছে, ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে 22%, কোয়ার্টার টু কোয়ার্টার প্লাস 8% গ্রোথ করছে, মানে Q2 থেকে Q3-তেও প্রায় 8% গ্রোথ করছে ডিপোজিট। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাঁসা ডিপোজিট। কাঁসা মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। কাঁসা ডিপোজিট যত বেশি হবে ব্যাংকের, তত কি হবে ব্যাংকের কস্ট অফ ফান্ডটা কমে যাবে, মানে কাঁসাতে খুব ইন্টারেস্ট কম দিতে লাগে। আর যেগুলো টার্ম ডিপোজিট হয়, ফিক্সড ডিপোজিট হয়, ওইসব অ্যাকাউন্টে কি হয়, ব্যাংক কাস্টমারকে ইন্টারেস্টটা বেশি দেয়। ব্যাংক কি চাইবে যে ব্যাংকে যত বেশি কাঁসা গ্রোথ বাড়বে তত ব্যাংকের খরচা কম হবে। উজ্জীবন স্মল ফিন্যান্স যদি আপনি দেখেন Q3-তে কাঁসা গ্রোথ কত হয়েছে 33%। আপনি কোয়ার্টার যদি দেখেন 27% গ্রোথ করেছে। এটা কিন্তু বিশাল বড় জাম্প। কোয়ার্টার টু কোয়ার্টার কাঁসা গ্রোথ হচ্ছে 27%। রিটেল ডিপোজিট, রিটেল কাস্টমার কি আর ব্যাংকে ডিপোজিট করছে, সেখানে গ্রোথ দেখেন মোটামুটি এখানে দুর্দান্ত গ্রোথ, মানে এদের যে টোটাল ডিপোজিট তার মোটামুটি 70% এখন হচ্ছে এদের রিটেল ডিপোজিট। কস্ট অফ ফান্ড দেখুন, এদের কিন্তু কস্ট অফ ফান্ড কত হয়েছে 7.1%, আগে কত ছিল 7.6%। বলছি ইয়ার অন ইয়ার কিন্তু কস্ট অফ ফান্ড কমেছে, এটা কিন্তু খুব দুর্দান্ত লক্ষণ একটা। ডিপোজিট বেড়েছে, কাঁসা ডিপোজিট বেড়েছে, আর সঙ্গে কস্ট অফ ফান্ড মানে ব্যাংকের কিন্তু খরচা কমে গেছে। একটা ব্যাংক সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা ব্যাংক কোন দিকে যাচ্ছে, ভালো দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে, তার সব থেকে বড় সিগন্যাল হচ্ছে ডিসবার্সমেন্ট গ্রোথ, মানে নিউ লোন বুক গ্রোথ। আপনি Q3-তে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের ডিসবার্সমেন্ট গ্রোথ দেখেন 55% প্রায় ডিসবার্সমেন্ট গ্রোথ। মানে আপনি দেখুন কন্টিনিউ Q1 দেখুন, Q2 দেখুন, Q3 দেখুন, প্রত্যেক কোয়ার্টারে কিন্তু এদের ডিসবার্সমেন্ট গ্রোথ বেড়ে যাচ্ছে। Q1 থেকে Q2-তে বেটার ছিল, Q2 থেকে কিন্তু Q3-তে বেটার হয়েছে। 55% ইয়ার অন ইয়ার ডিসবার্সমেন্ট গ্রোথ। আর এখন দেখুন ব্যাংকের সিকিউরড বুক, মোটামুটি টোটাল লোন বুকের 48% সিকিউরড বুক, যেটা গত বছর ছিল 39%। গত বছর ছিল 39% সিকিউরড লোন,
এবছর টোটাল লোন বুকের হয়ে গেছে 48% সিকিউর লোন। তার মানে কি উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক মানে মাইক্রো ফিন্যান্স লোনটা যেহেতু খুব রিস্কি থাকে, বিশাল রিস্ক থাকে, 1-1.5 বছর পর সাইকেল চেঞ্জ হয়ে যায়, কোম্পানি ধীরে ধীরে কিন্তু মাইক্রো ফিন্যান্সের সেক্টরটা কমিয়ে দিচ্ছে। আজ থেকে 2 বছর আগে 3 বছর আগে উজ্জীবন স্মল ফিন্যান্সের টোটাল লোন বুকের 70% ছিল হচ্ছে মাইক্রো ফিন্যান্স, গ্রুপ লোন আর কি, আনসিকিউর্ড লোন। মাইক্রো ফিন্যান্সের মাইক্রো ফিন্যান্স আর পার্সোনাল লোন দুটো ছিল আনসিকিউর্ড লোন, এই দুটো ছিল 70%, বাকি 30% ছিল হাউজিং লোন, গোল্ড লোন, এমএসএমই লোন। এখন কিন্তু কোম্পানি ধীরে ধীরে চেঞ্জ করছে। কোম্পানি কি করছে, যেহেতু মাইক্রো ফিন্যান্স সেক্টরটা খুব সেন্সিটিভ সেক্টর, যেহেতু গভর্নমেন্ট ধীরে ধীরে মাইক্রো ফিন্যান্সের পোর্শনটা কমিয়ে দিচ্ছে। এখন ধরুন প্রায় 50-50 হয়ে গেছে। 50% সিকিউর লোন, সিকিউর লোন বলতে কি লোন, গোল্ড লোন, হাউজিং লোন বা এমএসএমই লোন, আর বাকি 50% হচ্ছে আনসিকিউর্ড লোন, এখানে মাইক্রো ফিন্যান্স লোন রয়েছে বা কিছু পার্সোনাল লোন রয়েছে। ব্যাংক ধীরে ধীরে কি করছে, আনসিকিউর্ড লোনটাকে কমিয়ে সিকিউর লোনটাকে বাড়াচ্ছে। আর যদি ব্যাংকের প্যাট দেখেন, প্রফিট আফটার ট্যাক্স Q3-তে 70% গ্রোথ করেছে। যদি কোয়ার্টার টু কোয়ার্টার দেখেন, Q2 থেকে Q3 মোটামুটি 52% গ্রোথ করেছে। এদের কস্ট টু ইনকাম মোটামুটি স্টেডি রয়েছে 66%। সবথেকে যদি বিজনেস হাইলাইট দেখেন, এদের যে লোন বুক গ্রোথ Q3-তে এদের টোটাল গ্রস লোন বুক গ্রোথ কত হয়েছে, 22%। তারপরে যদি আপনি সিকিউর লোনটা দেখেন, সিকিউর লোনের মধ্যে হাউজিং লোন, গোল্ড লোন বা এমইসি লোন, এই পোর্শনটা গ্রোথ করেছে কত, 49%। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং, সিকিউর লোন বুকটা গ্রোথ করেছে 49%। আর যদি ব্যাংকের গ্রস এনপিএ দেখেন কত হয়, 2.4%। এটা কিন্তু Q1, Q2, Q3 লাগাতার কিন্তু গ্রস এনপিএটা কমে যাচ্ছে, মানে অ্যাসেট কোয়ালিটি বেটার হচ্ছিল। যেটা FY25 প্রায় 6-7 হয়ে গেছিল গ্রস এনপিএ, মানে অ্যাসেট কোয়ালিটি এত খারাপ হয়ে গেছিল। এখন দেখুন প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু ব্যাংক গ্রস এনপিএ, নেট এনপিএ কিন্তু মেনটেন করে ধীরে ধীরে কমাচ্ছে। কারণ গ্রস এনপিএ কত, 2.4%, আর নেট এনপিএ হচ্ছে 0.6%। তার মানে কি প্রত্যেকটা সেক্টরে ডিসবার্সমেন্ট গ্রোথ বলুন, অ্যাসেট কোয়ালিটি বলুন, কাঁচা ডিপোজিট গ্রোথ বলুন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকে দেখুন এভরি কোয়ার্টার ইমপ্রুভ করে যাচ্ছে। এবার যদি ব্যাংকের দেখুন নেট ইন্টারেস্ট ইনকাম যদি দেখেন, ইয়ার অন ইয়ার দেখুন 13% গ্রোথ করেছে। আর ব্যাংকে কিন্তু নেট ইন্টারেস্ট মার্জিনটা একটু কমে গেছে, গত বছরের Q2 ছিল 8.6%, এবার হচ্ছে 8.2%। ক্যাটেগরিটা আমি বলে দিলাম, 70% ROA, এটা ব্যাংকের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট প্যারামিটার, রিটার্ন অফ অ্যাসেট। এটা যদি দেখেন ইয়ার অন ইয়ার প্রায় গত বছর Q3-তে ছিল কত, মোটামুটি 1%-এর মধ্যে, এখন হচ্ছে 1.5%। এখানে ব্যাপক জাম্প করেছে। আরও রিটার্ন অফ ইকুইটি যদি দেখেন, গত বছর কত ছিল, 7.2%, এখন কত হচ্ছে 11.5%। তার মানে একটা ব্যাংকিং বা এনবিএফসি সেক্টরের পর 3-4টা জিনিস ফলো করতে হবে, নিউ লোন বুক গ্রোথ, মানে ডিসবার্সমেন্ট গ্রোথ, ROA, ROE, আর হচ্ছে প্যাড গ্রোথ। এই 4টি জিনিস যদি ব্যাংকের ঠিক থাকে, তাহলে বুঝতে হবে ব্যাংকটা টোটালি কিন্তু দুর্দান্ত কাজ করছে। ব্যাংক যেটা করেছে, যে এই ব্যাংকে কিন্তু সব থেকে যেটা চেঞ্জ করেছে ব্যাংক ধীরে ধীরে মাইক্রো ফিন্যান্স ব্যাংক থেকে ধীরে ধীরে একটা নর্মাল ব্যাংক হওয়ার হাই কোয়ালিটি ব্যাংকের দিকে চলে যাচ্ছে, যেরকম HDFC ব্যাংক বা কোটাক মহিন্দ্রা ব্যাংক। এভাবে ব্যাংক ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হচ্ছে, মাইক্রো ফিন্যান্স ব্যাংক থেকে ব্যাংকটা ধীরে ধীরে শিফট হয়ে যাচ্ছে। আমি কেন বলছি, আজকে 2 থেকে 3 বছর আগে উজ্জীবন স্মল ফিন্যান্সের প্রায় 70% ছিল আনসিকিউর্ড লেন্ডিং, যেটা মাইক্রো ফিন্যান্সের ক্ষেত্রে হয়, গ্রুপ লোন বা ইন্ডিভিজুয়াল লোন। এখন দেখুন ব্যাংক কিন্তু 50-50 করে দিয়েছে, মানে 50% সিকিউর্ড লেন্ডিং আর 50% হচ্ছে গ্রুপ লোন প্লাস ইন্ডিভিজুয়াল, মানে আনসিকিউর্ড লোন। দেখুন গত বছর Q3-তে এদের গ্রুপ লোন ছিল মোট লোন বুকের 45%, আর এটা কমে কত হয়েছে 37%। ইন্ডিভিজুয়াল লোনও দেখেন, গত বছরের Q3-তে ছিল 16%, এখন কত হয়েছে 15%। মানে এরা কিন্তু আনসিকিউর্ড লোনটাকে কমাচ্ছে, যত সিকিউর্ড লোন সে সিকিউর লোনটাকে বাড়িয়ে দিচ্ছে। গত বছরের Q3 এদের হাউজিং লোন কত ছিল, 19%, এখন কত হয়েছে
22%। মাইক্রো মর্টগেজ মানে ছোট ছোট লোন, মর্টগেজ থেকে ছোট ছোট লোন দিচ্ছে যেটা, সেখানে দেখুন গত বছরে Q3 ছিল 2%, এখন কত হচ্ছে 4%। যদি এমএসএমই লোনও দেখেন, গত বছর ছিল 6%, এখন কত হচ্ছে 8%। ভেহিকেল লোন গত বছর ছিল 1%, এখন হচ্ছে 2%। গোল্ড লোন যা শুরুয়াত করেছিল গত বছর ছিল 0.4%, এখন হচ্ছে 2%। তার মানে কি, যত সিকিউর লোন রয়েছে, হাউজিং লোন, মাইক্রো মর্টগেজ, এমএসএমই লোন, ভেহিকেল লোন, গোল্ড লোন, প্রতিটা লোন বুক কিন্তু ব্যাংক বাড়াচ্ছে। আর যেহেতু আনসিকিউর লোন আছে, গ্রুপ লোন, ইন্ডিভিজুয়াল লোন, এই লোনগুলো ব্যাংক কমিয়ে দিচ্ছে। তার মানে এতে ইন ফিউচারে কি হবে, ব্যাংকের অ্যাসেট কোয়ালিটিটা আরো বেটার হবে, মানে ব্যাংকটা স্টেবল হয়ে যাবে, অত বেশি ভোলাটাইল থাকবে না। এদের যে যদি আপনি সিকিউর লোন বুক দেখেন, এখন কিন্তু ব্যাংকের পুরো ফোকাস হচ্ছে সিকিউর লোন বুক। এই পুরো সিকিউর লোন বুকটা বিশেষ করে এদের হাউজিং লোন আর হচ্ছে আপনার এমএসএমই লোন যদি দেখেন, এখানে প্রায় 50% করে গ্রোথ করছে এদের। ডিসবার্সমেন্ট গ্রোথ দেখেন এই সেক্টরে সিকিউর লোন বুকে 41% গ্রোথ করছে। এমএসএমইতেও দেখুন, এমএসএমইতে ওদের লোন বুক গ্রোথ করছে 69%, আর ডিসবার্সমেন্ট গ্রোথ কত 37%। যার ফলে হচ্ছে ব্যাংকের ধরনের কালেকশন এফিসিয়েন্সি বেড়ে গেছে। ইয়ার অন ইয়ার দেখেন 99.2% থেকে এখন 99.5% হয়ে গেছে। যেহেতু ব্যাংক আনসিকিউর থেকে সিকিউর লেন্ডিং এ যাচ্ছে, যার ফলে ওদের অ্যাসেট কোয়ালিটি, কালেকশন এফিসিয়েন্সি সবই কিন্তু বেড়ে গেছে। এই যে ব্যাংকে দেখুন প্রভিশনও কম করতে হচ্ছে, যার ফলে পিসিআরও কমে যাচ্ছে। গত বছর ছিল 80%, এখন কমে হয়েছে কত 76%। গ্রস এনপিও দেখুন, গত বছর ছিল 2.68%, গত বছর Q3, এখন কত হচ্ছে 2.39%। প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু উজ্জীবন স্মল ফিনান্স, এই মাইক্রো ফিনান্স সেক্টরে সব থেকে বেশি স্পিডে গ্রোথ করছে। এবার কোম্পানি যে গাইডেন্স দিয়েছে FY26 এ, মোটামুটি বলেছিল লোন বুক গ্রোথ করবে কত 20%। মোটামুটি যদি দেখেন Q1 Q2 দেখেন, 10 থেকে 12% এই রেঞ্জের গ্রোথ ছিল। Q3 দেখে 22% গ্রোথ করেছে। আর কোম্পানি যে কনকলে গাইডেন্স দিয়েছে যে Q3 থেকে Q4 এর বেটার করবে, মানে Q4 এ মনে হয় 25% 30% লোন বুক এক্সপেক্ট করতে পারেন গ্রোথ। মানে ওভারঅল কিন্তু কোম্পানি মোটামুটি FY26 এ 20% লোন বুক গ্রোথ করবে। তার মধ্যে সিকিউর লোন বুক যেটা রয়েছে, যেগুলো সিকিউর লোন বুক, এখানে মোটামুটি অন অ্যান এভারেজ 35% গ্রোথ করবে। কাঁচা কথা বলেছে 27% কাঁচা গ্রোথ। কস্ট ইনকাম কত বলে গাইডেন্স দিয়েছিল 67%। ক্রেডিট কস্টের গাইডেন্স কি রয়েছে 2.3 থেকে 2.4% FY26 এ। আর এর গাইডেন্স কত 10 থেকে 12%। আরও এর গাইডেন্স হচ্ছে 1.2 থেকে 1.4%। মানে পুরো FY26 এ কোম্পানি যে গাইডেন্স দিয়েছিল, কোম্পানিগুলো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তার থেকে বেটার পারফর্ম করছে। কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটাই নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিনটা কোম্পানির কমে গেছে। যেটা গত বছর 9% ছিল, এখন এটা কমে হয়েছে 7.9%। মানে নেট ইন্টারেস্ট মার্জিনটা কিন্তু কোম্পানির কমে যাচ্ছে, মানে এর ফলে কিন্তু প্যাট মার্জিনটাও কোম্পানির কমতে পারে। আমি লাস্টে এটা নিয়ে আলোচনা করবো। এবার আমরা দেখবো কোম্পানি FY30-তে লং টার্ম গাইডেন্সটা কোম্পানি কিরকম দিয়েছে। FY30-তে কোম্পানির গাইডেন্স হচ্ছে, কোম্পানি কিন্তু FY30 জন্য গাইডেন্স দিয়ে দিয়েছে যে মোটামুটি 2030 পর্যন্ত এরা মোটামুটি 20 থেকে 25% লোন বুক গ্রোথ করবে। এখন মোটামুটি কোম্পানির 50,000 কোটি টাকার মতো লোন বুক হয়ে গেছে অলরেডি। এটা 2030-এর মধ্যে এটা মোটামুটি হয়ে যাবে 1 লক্ষ কোটি টাকা লোন বুক। তার মানে মোটামুটি 20 থেকে 25% করে কিন্তু অন অ্যান এভারেজ লোন বুক গ্রোথ করে যাবে। আর তার মধ্যে এদের এখন মোটামুটি 50% হচ্ছে সিকিউর লোন বুক। কোম্পানির গাইডেন্স হচ্ছে যে FY30-তে এসে এই সিকিউর লোন বুকটা হয়ে যাবে 65 থেকে 70%। আনসিকিউর লোন বুকটা কমতে কমতে হয়ে যাবে 25 থেকে 30%-এর মধ্যে। নেট ইন্টারেস্ট মার্জিন এটা কত কোম্পানি গাইডেন্স দিয়েছে 6 থেকে 7%।
ক্রেডিট কস্টের কি দিচ্ছে কোম্পানি গাইডেন্স, 1 থেকে 1.5% হতে হবে হচ্ছে এদের ক্রেডিট কস্টের গাইডেন্স। যেটা কস্ট টু ইনকাম এখন মোটামুটি 65 থেকে 67% হচ্ছে, যেটা কমে হয়ে যাবে 55%। আর FIR 25 যে ব্রাঞ্চ ছিল তার থেকে মোটামুটি আরো 400 ব্রাঞ্চ খুলবে ওরা নেক্সট 4 ইয়ার্স। আরও এর কি গাইডেন্স দিচ্ছে, আরও মোটামুটি গিয়ে দাঁড়াবে FI 30 দের 1.8 থেকে 2%, আর আরোই হয়ে যাবে হচ্ছে 16 থেকে 18%। তাহলে মোটামুটি কোম্পানি কিন্তু প্রত্যেকটা প্যারামিটারেই যা গাইডেন্স দিচ্ছে, কোম্পানি কিন্তু নেক্সট 4 ইয়ার্সে কোম্পানিকে যথেষ্ট ভালো গ্রোথের গাইডেন্স দিচ্ছে। কোম্পানি কি 20 থেকে 25% গ্রোথ করবে লোন বুকের গ্রোথ, আর এদের যে লোন বুকের স্ট্রাকচারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আগে যেখানে 70% ছিল আনসিকিউরড লোন, 30% ছিল সিকিউরড লোন, এখন কি আছে 50-50 রয়েছে। আর FI 30 আস্তে আস্তে কি হয়ে যাবে, মোটামুটি 65 থেকে 70% হয়ে যাবে সিকিউরড লোন বুক, আর 25 থেকে 30% হয়ে যাবে আনসিকিউরড লোন। কিন্তু সমস্যা উজ্জীবন স্মল ফিন্যান্সে আমার কাছে একটি সমস্যা, যেহেতু এরা সিকিউর লোন বুকটাকে বাড়াচ্ছে, আনসিকিউর লোন বুকটাকে কমাচ্ছে, যার ফলে কি হচ্ছে এদের নেট ইন্টারেস্ট মার্জিনটা কিন্তু কমে যাবে। কারণ একটা মাইক্রো ফাইন্যান্স যখন লোন দেয়, আনসিকিউরড লোন, গ্রুপ লোন হোক বা ইন্ডিভিজুয়াল লোন, এখানে প্রায় 23 থেকে 24% ইন্টারেস্ট চার্জ করে। যখন এরা হাউস লোনে চলে আসবে, হাউস লোন, গোল্ড লোন, ভেহিকেল লোন, এগুলো সিকিউর লোন, এখানে কিন্তু ইন্টারেস্ট অনেক কম। এখানে কিন্তু ব্যাংকের প্রফিট মার্জিনও কমে যাবে, যার ফলে দেখুন উজ্জীবন স্মল ফিন্যান্স সবথেকে যেটা বড় সমস্যা, যেটা কিন্তু প্রফিট মার্জিনটা সমানে কমে যাচ্ছে, মানে নেট ইন্টারেস্ট মার্জিনটা কিন্তু সমানে কমে যায়। আগে 10 থেকে 12% ছিল, এখন চলে এসছে বলে 7.9%, কমতে কমতে এটা কিন্তু কোম্পানি গাইডেন্স দিচ্ছে এটা আরো কমতে পারে। ইন ফিউচারে এটা 6 থেকে 7% হয়ে যেতে পারে। তার মানে ইন ফিউচারে কিন্তু উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক স্টেবল ব্যাংক হয়ে যাবে, কিন্তু এদের প্যাট মার্জিনটা কমতে পারে, কারণটা কি নেট ইন্টারেস্ট মার্জিনটা কমে যাবে। কিন্তু আমার মনে হয় প্যাটে খুব একটা এদের নেট প্রফিটে খুব একটা এফেক্ট হবে না, তার কারণ যেহেতু ওরা সিকিউর লোন বুকে চলে যাচ্ছে, হাউজিং লোন, গোল্ড লোন, যার ফলে ওদের অ্যাসেট কোয়ালিটি বেটার হবে, বেশি প্রভিশন করতে হবে না, আর প্লাস তাদের কস্ট অফ ফান্ড কমে যাবে। যখন অ্যাসেট কোয়ালিটি বেটার হয়, ব্যাংকের ক্রেডিট রেটিং আরো বেড়ে যাবে, তখন ব্যাংকের কি তখন কি হবে, কস্ট অফ ফান্ডও কিন্তু অনেক কমে যাবে, ওপেক্স কমে যাবে, খরচাটা কমে যাবে, লোন কালেকশন করতে যে খরচা করতে হয় ব্যাংকে, সেই খরচাটা কমে যাবে, যার ফলে ব্যাংকের প্যাটে খুব একটা এফেক্ট করবে না, কিন্তু প্যাট মার্জিন ব্যাংকের কমে যাবে, যার ফলে একসময় উজ্জীবন স্মল ফিন্যান্স বা যে হারে প্যাট মার্জিন করতো, নেট ইন্টারেস্ট মার্জিন করতো, যার ফলে দেখুন স্টকটা প্রায় 2x 3x 4x হয়ে গেছিল। এর মধ্যে ব্যাংক থেকে সেই ধরনের আপসাইড পাওয়া মুশকিল, কারণ ব্যাংক কিন্তু সে প্যাট মার্জিন জেনারেট করতে পারবে না, যেহেতু এরা আনসিকিউর লোন কমিয়ে দিচ্ছে, আর আনসিকিউর লোন ইন্টারেস্টটা বেশি চার্জ করতে পারে। এরকম সিকিউর লোন বাড়িয়ে দিচ্ছে, সিকিউর লোনে ইন্টারেস্টটা কম, মানে ব্যাংকের কিন্তু প্যাট মার্জিনে একটা এফেক্ট হতে পারে। ওভারঅল যদি আপনি দেখেন উজ্জীবন স্মল ফিন্যান্স কিন্তু এই মুহূর্তে একটা, আমি বলছি না বিশাল একটা, মানে এখান থেকে স্টকটা 3x 4x হয়ে যাবে, কিন্তু কোম্পানির মধ্যে একটা উজ্জীবন স্মল ফিন্যান্স এখন যেভাবে গ্রোথ করছে, পুরো টার্ন আউট করছে, কোম্পানি কিন্তু এখান থেকে একটা ভালো আপসাইড দিতে পারে। তার কারণটা হচ্ছে আমি বলছি, এখন উজ্জীবন স্মল ফিন্যান্স যদি দেখেন, মোটামুটি এদের প্রাইস টু বুক কত রয়েছে, উজ্জীবন স্মল ফিন্যান্স শেয়ার দাম হচ্ছে 50 টাকা, আর এদের বুক ভ্যালু কত 32 টাকা, মানে 1.6 থেকে 1.6 এর মতো রয়েছে এদের এখন, বলতে পারেন প্রাইস টু বুক। মানে এখান থেকে প্রাইস টু বুক যদি বাড়ে 2.3 বা 2.5ও হয়, তাহলে এখান থেকে মোটামুটি 50 থেকে 60% একটা আপসাইড আশা করতে পারেন। এর থেকে বেশি ঠিক এই মুহূর্তে আশা করা যায় না। তবু আপনি উজ্জীবন স্মল ফিন্যান্সের মধ্যে এখন ডাউনসাইডটা কম রয়েছে। কোম্পানি যে হারে বিজনেস গ্রোথ করছে, যা গাইডেন্স দিচ্ছে, কোম্পানি ধীরে ধীরে স্টেবল হয়ে যাচ্ছে, অ্যাসেট কোয়ালিটি সুপার হচ্ছে, কোম্পানি গাইডেন্স দিচ্ছে কি লং টাইম, মানে নেক্সট 3 to 4 ইয়ার্স 20 থেকে 25% লোন বুক গ্রোথ করবে। মানে ইন ফিউচারে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক কিন্তু একটা স্টেবল সলিড ব্যাংকিং স্টক বলতে পারেন। আপনারা ভালো করে অ্যানালাইসিস করুন, দেখুন পসিবিলিটি রয়েছে, কিন্তু এখান থেকে আপনি 2x 3x এর এক্সপেক্ট করতে পারেন এই প্রাইস টু বুকে। তার মধ্যে প্যাট মার্জিনও কমে যাচ্ছে, দেখুন আপনারা আলোচনা করে দেখুন। থ্যাংক ইউ।